ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে যে সবাই সবার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই, মানুষের কাছেও মাপ চাই, সবাই সময়কে ক্ষমা করে দেই। সকলের জন্য দোয়া করব, সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। আর আল্লাহর এই গজবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য সবাইকে রক্ষা। আচ্ছা, এরকম একেবারে উন্মুক্তভাবে মাইকে এলান কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন? এরকম সিচুয়েশনটা, এই যে মাইকে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন, সবাই সবার কাছে ক্ষমা চান, বাপ সন্তানের কাছে, সন্তান বাবার কাছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে, হ্যাঁ, বৌমা তার শাশুড়ির কাছে, শাশুড়ি তার বৌমার কাছে, ভাই ভাইয়ের কাছে, বোন বোনের কাছে, উন্মুক্তভাবে এভাবে ক্ষমা চাওয়া। নিচে পানির স্রোত, প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে। ঠিক এই মুহূর্তে মাইকে এলান দিয়ে ঘোষণা করা, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা ছোট কোনো বিষয় না। ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মুহূর্ত। ভাই, দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকায় যত মানুষ আছে সবাইকে যেন নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর আরেকটি বিষয় আমি বলি, ওই এলানের পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে, নিরাপদ স্থানে যেতে পারেন নাই, আল্লাহ তাআলা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা, একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন। ফেনীতে যে ঘটনাটা ঘটছে এখনও চলমান, এরা কি 3 দিন 4 দিন আগেও জানতো? আরে আমারই তো পরিচিত অনেক ভাই আছে, সে ইস্তাম্বুলে ভালো সেটেল, তুরস্কে, অথচ পরিবার ফ্যামিলি এই ফেনীতে। আরেক ভাই আছে জাপানে, ভালো কাজকর্ম করে, এখানে বাড়ি হচ্ছে ফেনীতে। আমরা তো মাহফিল করি, এমন কোনো জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই। কয়জনকে ফোন দেব, কয়জনকে, কত মানুষ এখানে নক দিচ্ছে, কান্না করতেছে, কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে? আসলে নেই ভাই। কি শিক্ষা এখান থেকে আছে? জীবনের মোড়টা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, জীবন প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। এখন ভালো অবস্থায় আছে, যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে, এটা কিন্তু কেউ জানি না আমরা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত হবে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো, গ্রহণ করার মতো আমাদের মানসিকতা, এটা আমাদের থাকা লাগবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার, সেটা হচ্ছে এই যে মাইকে এলান হলো বা ঘোষণা হলো, এলান বা ঘোষণার পরে অনেক মানুষ কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। যখন আপনি বুঝবেন যে আপনি মারা যাচ্ছেন বা মারা যাবেন, তখন অনেকে তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করি। তো তাহলে তওবা ইস্তেগফার সে সময় না করে আরও আগেই আমাদের করা উচিত ছিল। রূহ যখন গলার মধ্যে চলে আসে তখন কিন্তু তওবা ইস্তেগফার আর কবুল হয় না। তারপরে অনেকে ছিল যে এসির মধ্যে ঘুমিয়েছিলেন, কিন্তু আজকে এসি নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো কিছু কিন্তু এখন আমাদের সামনে নেই। তারপরে দেখেন আমাদের ভাইয়েরা যারা স্বেচ্ছাসেবক হিসাবে ঢাকা থেকে আপনার গিয়েছে, এলাকায় গিয়েছে, এই ভাইরা পর্যন্ত অনেকে বিপদে পড়ে গেছে, যাওয়ার আগে কখনো ফিল করে নাই যে আসলে এরকম এতটা ভয়াবহ মুহূর্ত। চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ের যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো এখন ব্লক, এখানে গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কতটা ভয়াবহ মুহূর্ত। 25 কিলো 30 কিলোমিটার স্পিড বোর্ডে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তারা যে ব্যাক করবেন এই সময়টা আর পাচ্ছেন না। এই জন্য বাংলাদেশে অতীতে অনেক বিপর্যয় আমরা দেখেছি, অন্য বিপর্যয় আর এই বিপর্যয়টা ভাই এক না। আপনি আবেগের তাড়নায় একেবারে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলেন যে আজকে ফেনীকে উদ্ধার করে ছাড়বো। আবেগের তাড়নায় আপনি একটা ওই যে কি বলে তরকারি বহন করে যে ছোট ছোট পিক আপ, এইটা নিয়ে 5 জন মিলে রওনা দিয়ে দিচ্ছেন ফেনীকে উদ্ধার করবেন। এগুলো আবেগ বেশি ভালো না, সিস্টেমেটিক কাজ করতে হবে। হেলিকপ্টার দিয়ে যেখানে পারতেছেন আপনি কীভাবে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে? যারা সমন্বিতভাবে কাজ করতেছে তাদের সাথে ইনভলভ হতে হবে এবং তাদের সাথে কাজগুলোকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে। এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমাদের আছে প্রিয় ভাইয়ের আমার, সেটা হচ্ছে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু
একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, অনেকের বক্স ভরা টাকা বাড়িতে পড়ে আছে, টাকাগুলো পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে, কিন্তু আজকে ছাদের উপর আশ্রয় নিয়েছে শরণার্থীর মতো। এই টাকা তাকে উদ্ধার করতে পারতেছে না। খেয়াল করেন, অনেকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে প্রবাসীদের, অথচ বুড়া বাপ মা আজকে শুধুমাত্র বাঁচার জন্য 30,000 টাকার একটা নৌকা চাচ্ছে, বাঁচার জন্য নৌকা, একটা স্পিড বোট চাচ্ছে, পাচ্ছে না। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যদি পরীক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উদ্ধার না করেন, আসলে কেউ উদ্ধার করতে পারে না। আমরা চেষ্টা করতে পারি। আমাদের যে মেসেজগুলো এখান থেকে নিতে হবে, 1 নম্বর মেসেজ হচ্ছে আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকব। 2 নম্বর, দুনিয়ায় আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাব না। 3 নম্বর, যে কোনো মুহূর্তে বিপদ আপদ আসতে পারে, সেজন্য নিজেকে প্রস্তুত রাখব। যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার আবার, আর বিপদ আপদে হুটহাটি কিন্তু চলে আসে। 4 নম্বর, মাইকে যে এলানটা হয়েছে, সেই এলান থেকে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে যে আপনার জীবন প্রদীপ একদিন আপনার নিভে যাবে, আমাদেরও নিভে যাবে। সেদিন কিন্তু আপনার ব্যাপারেও ঘোষণা হবে যে মরহুম আব্দুল কুদ্দুস সাহেব আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুস্তাফিজ রহমানী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘোষণা আপনারও হবে, আমারও হবে। তো এই ঘোষণার আগেই দুনিয়াটাকে সেভাবেই ব্যবহার করতে হবে, গ্রহণ করতে হবে, যাতে করে ওই ঘোষণার পরে আল্লাহর সন্তুষ্টি পরেও অর্জন করতে পারি, ঘোষণার আগেও অর্জন করতে পারি। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে, বিশেষ করে আমাদের ফেনী, কুমিল্লা, চট্টগ্রামে ভয়াবহ বিপর্যয় এবং বন্যা দেখা দিয়ে গেছে। আচ্ছা, আজকে প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তো এই বন্যার পেছনে ভারতকে দায়ী করা হচ্ছে এবং এই বন্যার জন্য তাদের নাকি বাঁধ উন্মুক্ত করে দেওয়া এটাই দায়ী। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, যদি ভারত দায়ী হয়ে থাকে, তাহলে ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা কী হওয়া উচিত? 2 নম্বর বিষয়, এই ধরনের মহা বিপর্যয় শুধুমাত্র পাশের দেশ থেকেই কি আসে, না আল্লাহ তাআলার পক্ষ থেকেও আসে? সম্পর্ক আরেকটি বিষয় লিখেছেন যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কোন ক্ষেত্রে? যদি বাঁধের কারণেই বা বাঁধ উন্মুক্তের কারণেই যদি বন্যা হয়ে থাকে, তাহলে আমরা কি বাঁধ নির্মাণ করতে পারি না? একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে আমাদের ফেনী, চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরের দিনই দেখলাম, যখন পানি বাড়তে শুরু করলো, ভারতের একটা চ্যানেল G24 ঘন্টা, বেশ জনপ্রিয়, বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে। এরা নিউজ করলো কি, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। সবিস্তারে পড়ুন, ফেসবুকেও তারা এটা লিখেছিল। পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে। আচ্ছা, তার মানে তারাই বলতেছে যে ভারত ছাড়লো জল, কিন্তু গতকাল দিল্লি স্টেটমেন্ট দিছে, আপনারা হয়তো অনেকে জানেন না। দিল্লি স্টেটমেন্ট দিছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নাই, এটা একা একা উন্মুক্ত হয়ে গেছে। মানে প্রচুর পানির প্রেশার ছিল, সেদিকেও বন্যার উপক্রম হয়েছে, তারপরে পানি চলে এসেছে। আপনাদেরকে একটা বিষয় বলি, অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে, এই নদীর সংখ্যা কত আপনারা জানেন? অনেকে হয়তো বা জানেন না। প্রায় 54টি নদী আছে, যে নদীগুলোর উপরে ভারত প্রায় 3600টি বাঁধ নির্মাণ করে রেখেছে। মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে, ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে। বাংলাদেশ থেকে যে পানি আমরা চাই, যখন দেখবেন শুষ্ক মৌসুমে রংপুরে, উত্তর অঞ্চলে যখন একেবারে খরা মৌসুম, তখন আমাদের প্রচুর পানির প্রয়োজন, কিন্তু সে সময় কিন্তু তারা পানি ছাড়ে না, পানিটা তখন আটকে রাখে। আর পানিটা কখন ছাড়ে? যখন আমাদের পানির প্রয়োজন নাই, বর্ষাকাল, ঠিক সেই সময় পানিগুলো তারা ইচ্ছে করে অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছে করেই তো এটা তাদের চ্যানেলই তো নিউজ করেছে যে এটা ভারত ছাড়লো জল, তারা বলেছে। এখন কালকে দিল্লি স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ইচ্ছে করে জল ছাড়ে না, এটা যেভাবে বাঁধ ভেঙে যায় বা জোয়ার উঠে অথবা পানি ওভারলোড যখন হয়ে যায়, তখন তো পানিকে তো আটকে রাখা যায় না, সেভাবে এটা এসেছে। আল্লাহু আলাম, যেহেতু আমি সরাসরি দেখি নাই, আপনিও দেখেন নাই, এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তবে দিল্লি এটা স্টেটমেন্ট দিয়েছে। আমি পক্ষে বিপক্ষে বলতেছি না। ভারত যে এই যে 3600 বাঁধ অলরেডি নির্মাণ করেছে এবং শুষ্ক মৌসুমে যে আমাদেরকে পানি দেয় না, এখানে কিছুটা বৈষম্য, কিছুটা না, ভালো বৈষম্যই কিন্তু আমরা ফিল করি এবং অনুভব করি। তাহলে আমাদের করণীয় কি? আর 24 ঘন্টা এই যে তাদের বিভিন্ন চ্যানেল যে নিউজ করতেছে, বিশেষ করে
G24 ঘন্টা তারা যে নিউজটা করেছে, নিউজটা সরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের কষ্টে যদি প্রতিবেশী বা বন্ধু দেশের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে সে বন্ধু হতে পারে না, সে শত্রুর চাইতে অধম খারাপ, এটা কোনো সন্দেহ নেই। দেখেন 1966 সালে, তার আগে আরেকটা কথা বলি, 1961 সালে এই যে ফারাক্কাবাদ যে নির্মাণ করা হয়েছিল, ফারাক্কাবাদ কি বাংলাদেশ জন্মের পরে নির্মাণ করেছে? না, বাংলাদেশের স্বাধীনতার আগেই কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ হয়েছিল 1961 সালে। কারণ কি ছিল ফারাক্কাবাদ নির্মাণের কারণটা আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। কারণটা ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা যাতে করে ঠিক থাকে, পানির নাব্যতা, যাতে করে জাহাজ ঠিক মতো ভিড়ে, পানির নাব্যতা ঠিক থাকে, পণ্য আমদানি রপ্তানি খালাস এগুলো ঠিক মতো করা যায়, এই জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। যখন নির্মাণ করা হয়েছিল তখনই এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছিল, এবং ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে গবেষণা করে, যারা নদী নিয়ে গবেষণা করে, এই সমস্ত বিশেষজ্ঞরাও কিন্তু তখন বিরোধিতা করেছিল। এবং মালদা, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের পাশের যে জেলা, মালদা কিন্তু অনেক ভাঙনের মুখোমুখি হয়েছে ফারাক্কাবাদের কারণে। বাংলাদেশের উত্তর অঞ্চল বহুত ক্ষতির সম্মুখীন হয়েছে। 1966 সালের নদী সনদ, দেখেন এখানে একটা কাজ করেছে ভারত, দ্য হেলসিনকি রুলস অন দ্য ইউজেস অফ দ্য ওয়াটার্স অফ ইন্টারন্যাশনাল রিভার, এবং 1997 সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে তারা স্বাক্ষর করে। শর্তটি হলো কি, ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না। দেখেন ওরা কিন্তু এটা মানে শর্ত দিয়ে তারপরে এটা স্বাক্ষর করে রেখেছিল। দেখেন 2015 সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি, পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, তবে শুধু ভারতের। বুঝেন নাই কথা? ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে, যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে, যখন বাতাস ইচ্ছে করবে তখন ছাড়বে, আর যখন ইচ্ছে করবে তখন আটকে রাখবে, এদের কোনো সীমানা নাই। কথাটা হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের করণীয় কি? প্রত্যেকটা বাঁধের পরে আপনি যদি বাঁধ নির্মাণ করতে চান, এখানে আন্তর্জাতিক কিছু বিষয় থাকে, ল থাকে, আইন থাকে, ফলো করতে হয়। অনেকে আমাদের বাংলাদেশের ভাইরা বলে যে তাহলে আমরা কেন বাঁধ নির্মাণ করতে পারি না? আমরা চাইলেই কিন্তু বাঁধ নির্মাণ করতে পারবো না, তারা বড় দেশ। তবে হ্যাঁ, আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের আন্দোলন করতে পারি, এবং অন্য যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, চীন আছে, তারপরে অন্য বড় দেশগুলো, তাদের সহযোগিতা নিতে পারি। যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে নদী নিয়ে, আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না, আর যখন আমাদের প্রয়োজন হয় তখন পানি আমাদের উপরে ঢেলে দিচ্ছে। আমরা তীব্রভাবে এবং কড়াভাবে এটার প্রতিবাদ করছি, যারা আমাদের এই ফেনীর বন্যার জন্য দায়ী। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি না চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে, এখন আপনি একজন মানুষকে ধরে ট্রেনের সামনে ফেলে দিলেন, তো সে কেটে যাবে, আপনি তো জানেনই। আর কিছু বিপর্যয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা আছে। আগস্টে যে বন্যা হবে, এটা কিন্তু আজ থেকে প্রায় 4 মাস আগে থেকেই কথা আসছিল বাংলাদেশে, হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে আমরা ভুলে গিয়েছি। এটা কিন্তু ওই যে যখন নতুন সরকারের আগে আরেকজন সরকার ছিল, তখন থেকে আলোচনা আসছিল যে এবার ওয়েদারের যে পরিবর্তন, এটার কারণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, কিসের জন্য বন্যাটা হচ্ছে, যেহেতু দিল্লি স্বীকার করতেছে না, আবার তাদের অন্য চ্যানেল স্বীকার করতেছে, আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে। আমাদের করণীয় কি? আল্লাহর কাছে আমরা দোয়া করব। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন, তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একটি বিষয় আমরা অনেকে ভুল করতেছি, ঢালাওভাবে সবাই টাকা তুলে তারপরে আমরা ফেনীর দিকে চলে যাচ্ছি, কুমিল্লার দিকে চলে যাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে 25,000 টাকা তুলছে, বাস একটা গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি ভাড়া কত? 15,000, থাকলো কত? 10,000। তো বন্যায় বিতরণ করার জন্য 25,000 তুলে যদি 15,000 টাকায় গাড়ির পেছনে খরচ হয়ে যায়, তাহলে আপনি করলেনটা কি? এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে, সচেতনতার জন্য আমরা বলি। দেখেন, এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আপনি যেমন ঘুমাতে পারেন না, আমরাও কিন্তু ঘুমাইতে পারি না। আপনার হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয়, আমাদেরও হৃদয় হয় রক্তক্ষরণ হয়। প্রয়োজনটা কি, কোন এলাকায়, এটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন কালকে রাত্রে, পরশু রাত্রে প্রয়োজনটা কি ছিল? খাবারের চাইতে বেশি প্রয়োজন ছিল হচ্ছে মানুষগুলোকে জীবিত উদ্ধার। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আপনারা বলবেন যে শহীদ বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওমান মাতা ফিল গরিকি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন, আল্লাহ কবুল করুক। আমরা চাই না কেউ মারা যাক পানিতে ডুবে, তবে
কালকে রাত, আগের দিন রাত, তার আগের দিন এটা প্রয়োজন ছিল বেশি যে জীবিত উদ্ধার। হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন, অনেকে স্পিড বোটে উদ্ধার করেছেন। এখন প্রয়োজনটা কি? মাদ্রাসায় নাকি 400 ছাত্রী শিক্ষিকা এখনও নাকি আবদ্ধ হয়ে আছে, 10:30 থেকে নাকি উদ্ধার অভিযান শুরু করার কথা। তো এখন আমাদের প্রয়োজনটা কি, কোন জায়গায় কোন এলাকায়, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই। আমি রাত্রে পুরো রাত গত রাত ঘুমাইতে পারি নাই, তার আগের রাতে ঘুমাইতে পারি নাই। কারণ কিভাবে সম্ভব, যেখানে আমার পার্শ্ববর্তী মানুষগুলো এভাবে ছটপট করে মারা যাচ্ছে, সেখানে আমি কিভাবে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকি? এটা কোনো মুসলমান আসলে এভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না। এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন, দুটো বিষয় এখানে খেয়াল করবেন। এক নম্বর, যখন সাহায্য চাচ্ছেন, ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন, আসন্না ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশনগুলো যারা কাজ করতেছে, যাদেরকে আপনারা আমানতদার মনে করেন, তাদেরকে আপনারা টাকাটা দেন। কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ। আর আপনি ইনফিরাতিভাবে মনে করেন 25,000 30,000 টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলেন, তো পুরো অর্ধেক তো গাড়িতেই খায় ফেললো। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত। 2 নম্বর আরেকটা বিষয়, অর্থ সহায়তা। এটা পরবর্তী স্টেপ হবে আমাদের, অর্থ সহায়তা। কারণ পুনর্বাসনের জন্য যখন বন্যা চলে যাবে, তখন অনেকে দেখবে বাড়ি নাই, অনেকের বিছানা কাঁথা নাই। তো অর্থ এটা এখন থেকে নির্ধারণ করে রাখতে হবে। 2 নম্বর আরেকটি বিষয়, শুকনো খাবার। শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব। যারা যাচ্ছে এবং অভিজ্ঞ, বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি, অথবা ওখানে যারা অভ্যন্তরীণ যারা কাজ করতেছে এক্সপার্ট, তাদের হাতে তুলে দিতে পারি। তারপরে লাইফ জ্যাকেট, ওই যেটা পরে ভেসে থাকা যায়, এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি। রেইনকোট, এগুলো আমরা ব্যবস্থা করতে পারি। বৃষ্টি যেহেতু হচ্ছে, ছাতার ব্যবস্থা করতে পারি। টর্চ লাইট, যেটা আমরা অনেকেই এই ত্রাণ দেওয়ার সময় খেয়াল করি না, অথচ বন্যা দুর্গত এলাকায় যেহেতু বিদ্যুৎ থাকে না, এটা কিন্তু একটা এসেনশিয়াল পার্ট জীবনের জন্য। টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি। তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি। রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি। স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারি। মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি। অনেকের আছে ওই যে আপনার কি বলে, এখন ভালো ভালো পাওয়ার ব্যাংক বাইর হয়েছে, যে এক পাওয়ার ব্যাংক থেকে প্রায় 4টা-5টা মোবাইল অনায়াসে চার্জ দেওয়া যায়। তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করে, কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে পারতেছি না যে কোন মানুষটা বিপদে আছে। কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছে না, মোবাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে, অথচ ছোটো ছোটো বাচ্চা নিয়ে ছাদের উপরে 2 দিন ধরে পড়ে আছে, নামতেও পারতেছে না, গলা অবধি পানি, একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে, একে ভয়াবহ অবস্থা। তো এক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি। ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি। আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো। আরেকটি বিষয়, শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না, এখানে আরেকটি বিষয়, পশু পাখি। দেখলাম শত শত মহিষ ভেসে যাচ্ছে, গরু গবাদি পশু ভেসে যাচ্ছে। আপনি যখন একটা উঁচু স্থানে নিজে আশ্রয় পেয়েছেন, একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে। কারণ এই পশু পাখি তারও তো একটা রূহ আছে ভাই, এগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করলে হবে না, পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে, এটা আমরা খেয়াল করব। আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে। শুকনো খাবার, বিশেষ করে চিড়া, মুড়ি, খেজুর, এই খাবারগুলো আমরা নজর দিতে পারি। মোমবাতির দিকে নজর দিতে পারি। মহিলাদের প্যাড, যেটা আমরা অনেকে খেয়াল করি না, মেয়েদের প্যাডের ব্যাপারে, কারণ অনেক মেয়ে অসুস্থ হতে পারে। এরকম সিচুয়েশনে আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত। তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসটা খেয়াল রাখতে পারি। ওষুধ সামগ্রী যেগুলো ফার্স্ট এইড বক্সে থাকে আর কি, সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে। পেট খারাপ বন্যা দুর্গত এলাকায় খুব বেশি হয়ে থাকে, যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সেই মেডিসিন হতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো ইনফিরাতি বা পৃথক পৃথকভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি, যেটা আসন্না ফাউন্ডেশন করতেছে, বিভিন্ন অর্গানাইজেশন করতেছে, বাংলাদেশ জামাতে ইসলামী করতেছে, তারপরে অন্য অন্য দলীয় লোকজন করতেছে, আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে, যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশন আছে, এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি। আল্লাহ তাআলা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমার ভাই বোনদের